আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক ২১ রাতে ২৫শে নভেম্বর নিঃসন্দেহে দেশের গণমাধ্যমের জন্য একটি কালো দিন। এই জন্য কালো দিন নিশ্চয়ই আপনাদের মনে আছে ২০১৫ সালের ৬ জানুয়ারি ২১শে টেলিভিশনের চেয়ারম্যান এবং প্রকৃত মালিক যিনি আব্দুল সালামকে আটক করে কারাগারে নিয়ে যাওয়া হয় এবং তার পরবর্তীতে ১১ মাস পর এসে এই ২১শে টেলিভিশনকে কুক করে নেওয়া হয়, দখলে নেওয়া হয় সরকারের সহযোগিতায়, যার মধ্যে ছিলেন রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিকরা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোকেরা। এবং ২১শে টেলিভিশনকে সামনে রেখেই দেশের আর সব গণমাধ্যমকে হুঁশিয়ারি সংকেত দেওয়া হয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সেলফ সেন্সরশিপের জন্য সরকারের বিরুদ্ধে যাতে কোনো ধরনের টু শব্দটি উচ্চারণ করা না হয়। সেই দিনটি আজ এবং সেই দিনটি কী ধরনের ইঙ্গিত দিচ্ছে গণমাধ্যমের জন্য এসব বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১শে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, রয়েছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। আমি সাংবাদিক এম এ আজিজ আপনার কাছ থেকে আসতে চাই। আমি একটা ভূমিকায় সারাংশটুকু বলেছি এবং ২১শে যিনি প্রকৃত চেয়ারম্যান তিনি আবার ফিরে এসেছেন, পুনরুদ্ধার হয়েছে, কিন্তু এই দিনটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। আপনি মোটামুটি ব্যাখ্যা দিয়েই দিচ্ছেন। এখানে আমি বলবো যে ধরেন ফ্যাসিস্ট সরকার তার রাষ্ট্র ব্যবস্থা কুক্ষিগত করে, এটাকে চূড়ান্তভাবে কুক্ষিগত করার জন্য এমনি বলা হয় যে মিডিয়া আপনার চতুর্থ পিলার, সেটাকে ধ্বংস না করলে তো চিরস্থায়ী হওয়া যায় না। তার প্রক্রিয়া হিসেবে প্রথমে ইটিভিটাকে দখল করা হয় এবং ইটিভিতে কিন্তু সালাম সাহেব শুধু একটা জায়গায় না, অনেক জায়গা দখল করছে, ব্যাংক ট্যাঙ্ক ব্যবসা বাণিজ্য অনেক কিছু করছে। এটা ছিল সরকারের এবং আমরা যতটুকু জনশ্রুতি আছে জানি স্বয়ং একটা প্রধানমন্ত্রীর নির্দেশেই এগুলো হতো তখনকার সময় শেখ হাসিনার নেতৃত্বে। তো সালাম সাহেবের ঘটনায় আমরা যেটা জানি তো এটা দখল করে নেওয়াই হয়েছে। উনি নিরাপত্তার পরাধ লোক, অজুহাত হিসেবে দাঁড় করানো হয়েছে তারেক রহমানের। তখন তার পরে তো কোর্ট থেকে বলা হলো তারেক রহমানের কোনো খবর প্রচার করা যাবে না, অনেক পরে আসছে। এর আগেই তারেক রহমানের খবর প্রচার করার কারণে তাকে কিন্তু এই অজুহাতে গ্রেপ্তার করলেও পরে তাকে আটকানোর জন্য নানান রকম মামলা তৈরি করা হয়। এটা তো করে এরপরে দেখেন সারা প্রফেশনে কিন্তু একটা ভীতিকর অবস্থা তৈরি হয়। আর এমনিতেও সৃষ্টি করা হয় প্রত্যেকটা মিডিয়াতে তার অনুগত লোকদের নিয়ন্ত্রণে মিডিয়া দেওয়া হয়, মিডিয়া তৈরি করা হয়, তাদের নিজস্ব লোকজন অর্থাৎ ফ্যাসিস্টের দোসর টাইপের লোকজন সাংবাদিক বসানো হয়। এই করে পুরা মিডিয়াটাকে কুক্ষিগত করে। আপনি লক্ষ্য করে থাকবেন কোনো মিডিয়ার থেকে কিন্তু কোনো রকম আপনার সেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো রিপোর্ট করতে পারে নাই। দু একটা মিডিয়া আছে, ২-৩টা মিডিয়া ছিল, তারা বেশ স্ক্রলিং করে চলেছে, তারপরেও তাদের শ্রুতি গাইতে হয়েছে। এছাড়া কোনো আমরা যে বস্তুনিষ্ঠ সংবাদ বলি, প্রোগ্রাম বলি, এটা কিন্তু কোনো প্রতিষ্ঠান করতে পারে নাই। সুতরাং এখন যেটা হলো, এর ফলশ্রুতিতে যখন চতুর্থ স্তম্ভ ধ্বংস হয়ে গেল তখন তো শেখ হাসিনা ফ্যাসিস্ট উপাধি পেল এবং শেষ পর্যন্ত গণ আন্দোলন, কিন্তু এটা কালমিনেশন। শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে দলন করা বিষয়টা তা না, এটা ছিল যে ওই ফ্যাসিস্ট হলো দর্শনটাই হলো গণতান্ত্রিক সব ব্যবস্থাই থাকবে কিন্তু ব্যক্তি একজনের কথায় চলবে দেশ, সেই জায়গাটাই নিয়ে যাচ্ছে চাচ্ছিল, কিন্তু মিডিয়াতেও নিয়ে ফেলছিল। কিন্তু শেষ পর্যন্ত এই যে বেসুরোর ছাত্ররা নামলো মাঠে, তাদের পেছনে রাজনৈতিক দলগুলি, জনগণ সবাই তাকে হেল্প করলো, শেষ পর্যন্ত সেই পতিত সরকার ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেল। তো এই হলো মূলত কথা আর কি। আসলে ফ্যাসিস্টদের পতন তো এরকমই হয়, বিশ্বে সব হয়। মুসলিনি ফ্যাসিস্ট, সে তো ক্ষমতার থেকে তাকে সরানোর পরে তাকে তো পা ঝুলায় পিটায় হত্যা করেছে। তা আমাদের ফ্যাসিস্ট তো পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে, তার তো পালিয়ে যাওয়ার কথা ছিল না গণভবন থেকে। এটা তো আমরা সবাই বুঝি যে তাকে পালিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে। যেমন ধরেন আর্মি চিফ বললেন যে ৬৬২ জন সেনা নিবাসে আশ্রয় নিয়েছে, ২৬-২৭ জন। তারা কে? আয়নাঘরে গেলে লোক পাওয়া যাচ্ছে না। আবার ভারতের বিভিন্ন মার্কেটে, পার্কে দেখা যায় যে যারা
ওই ফ্যাসিস্ট পার্টির আওয়ামী লীগের সংগঠক তারা কিন্তু ভারতে চলে গেছে, দুবাই চলে গেছে সংগঠকগুলি। তার মানে কেন যেন মনে হয় যে এর ভিতরে একটা কিন্তু আছে, নইলে সংগঠকগুলো পড়ে চলে গেছে। আর যেগুলো গ্রেপ্তার হচ্ছে এর ভিতরে কিন্তু কোনো, আপনার খেয়াল করে দেখেন ভালো মতো, কোনো সংগঠক কিন্তু পাচ্ছেন না, সংগঠক কিন্তু পলাতক আছে। তো এগুলো ধরা পড়ে নাই। এই জন্য আসলে এখন এই জন্যই যেমন ধান সংস্কার কমিশন করা হয়েছে না 10টা, এটাও কিন্তু প্রশ্ন উঠেছে যে সেনাবাহিনীর মধ্যে তো সংস্কার দরকার, আইন শৃঙ্খলা বাহিনীর তো সংস্কার যেমন দরকার, এখানেও সংস্কার দরকার। কারণ হচ্ছে ডিজিডিএফআই মানুষ হত্যা করেছে, এনআইসি মানুষ হত্যা করেছে, র্যাব মানুষ হত্যা করেছে, সেখানেও আর্মি ছিল। সুতরাং এখানেও তো সংস্কার লাগবে, এখানেও তো অ্যাকাউন্টেবিলিটি স্থির করতে হবে। এটা তো স্বাধীন দেশের স্বাধীন সেনাবাহিনী। তো সব কথার শেষ কথা আমি বলবো যে দেখেন, একটি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা যদি না থাকে, সেখানে কোনোভাবেই গণমাধ্যমের স্বাধীনতা টিকিয়ে রাখা সম্ভব না, আর গণমাধ্যমও টিকিয়ে রাখা সম্ভব না। আপনি বিশ্বে দেখেন যে দেশে গণতন্ত্র নাই, সমাজতান্ত্রিক বলেন, স্বৈরতান্ত্রিক বলেন, সে দেশে কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নাই। সুতরাং একটি দেশ কিন্তু আপনার ধনী হতে পারে, অনেক দেশ আছে না, রাজাশাসিত দেশ, প্রাকৃতিক সম্পদে ভরে দেশ, বিভিন্নভাবে ধনী হয়েছে, হ্যাঁ, কিন্তু গণমাধ্যম যদি থাকতে হয় তাহলে গণতান্ত্রিক দেশে অবশ্যই গণতন্ত্র থাকতে হবে, নাইলে গণমাধ্যম। এই জন্য বলেন না, যতটুকু গণতন্ত্র ততটুকু সংবাদ মাধ্যমের স্বাধীনতা। আর সংবাদ মাধ্যমের স্বাধীনতা না থাকলে তো আমাদেরও কোনো কাজ থাকে না। সুতরাং যতই বলেন, আমি বলি আর কি সবসময় যে কোনো রাজনৈতিক দলের চাইতে, রাজনৈতিক ব্যক্তির চাইতেও একজন স্বাধীন সাংবাদিকের কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা সর্বাগ্রে দরকার। আমি আসছি আপনার কাছে আবারও। সাংবাদিক আশরাফ কায়সার, 2015 সালের 6 জানুয়ারি চেয়ারম্যান আব্দুল সালাম সাহেবকে আটক করা হলো। তারপরে গিয়ে প্রায় 11 মাস পরে এটি দখল করা হলো। ইচ্ছা করলে হয়তো তখনই দখল করতে পারতো, কিন্তু যে প্রক্রিয়া দখল হলো, আমি তো তখনও এখানে একজন কর্মী হিসেবে কাজ করছিলাম, দেখছিলাম যে একটা সামরিক অভ্যুত্থান হলে যে ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে, ঠিক সেই ধরনের একটি আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য মানে 21 টেলিভিশনের নিচ থেকে একেবারে টপ ফ্লোর পর্যন্ত প্রত্যেকটা ফ্লোরে পুলিশ তো আছেই, এনএসআই, ডিবি, সিটিএসবি, ডিজিএফআইয়ের গোয়েন্দা কর্মকর্তারা এবং রাজনীতিবিদরা ছিলেন, সাংবাদিকরা ছিলেন। এই যে এই প্রক্রিয়ায় দখল করার কি প্রয়োজন ছিল? দখল তো করে নিলেই হতো, তখন তো সরকার তো সর্বংসহা না, সর্বে সর্বা। কিন্তু এই আতঙ্কটা ছড়ানোর কি প্রয়োজন ছিল এবং এতদিন নিয়ে? একটাই প্রয়োজন ছিল যে তারা একটি ভয়ের শাসন কায়েম করতে চেয়েছিল, এবং আমার কাছে মনে হয়েছে যে ভয়ের শাসনটি কায়েম করার জন্য 21 টেলিভিশনের মতো একটি প্রতিষ্ঠানকে ঘটা করে দখল করা, দিনের আলোতে এবং সমস্ত ধরনের আইন কানুন তোয়াক্কা না করে, এবং একজন ব্যক্তিকে বিনা বিচারে, বিনা অপরাধে প্রায় তার 11 মাস আগে আটক করে, আড়াই বছর তাকে কারান্তরে রেখে সরকারটি যেটি নিশ্চিত করতে চেয়েছিল যে বার্তাটি চারিদিকে ছড়িয়ে পড়ুক যে কোনো গণমাধ্যম যদি তার সাংবাদিকতা করার চেষ্টা করে, অনুসন্ধান করার চেষ্টা করে, মত প্রকাশের জায়গা দেওয়ার চেষ্টা করে, তাহলে তার পরিণতি হবে 21 টেলিভিশনের মতো। এটি হচ্ছে একদম, এটা একটা পরিষ্কার মেসেজ। এবং আপনি একবার খেয়াল করুন, অতীতে এই 15 বছরের আগে যদি এই গল্পটা আমি বলতাম বা এরকম কোনো ঘটনা হতো, সেখানে আপনি সাংবাদিক চরিত্র দেখতেন না, সেখানে আপনি রাজনৈতিক ব্যক্তির চরিত্র দেখতেন না, সেখানে হয়তো দেখতেন সরকারের কোনো মন্ত্রীবর্গ আছেন এবং পুলিশ আছেন, র্যাব আছেন, ডিজিএফআই আছেন, মূলত ডিজিএফআই আছে, এটি আমরা দেখতাম। এর সাথে যুক্ত হলো রাজনৈতিক নেতৃত্ব, এর সাথে যুক্ত হলো সাংবাদিক নেতা তথাকথিত, কারণ যেই সাংবাদিক নেতা এরপরে এখানকার সিইও হয়েছিলেন, সেই সাংবাদিককে, ওই লোকটাকে আমি আসলে সাংবাদিক মনে করি না, মঞ্জুরুল হাসান বুলবুল। কেননা সাংবাদিক হতে হলে আপনার একটি কোয়ালিটি লাগে, চেহারা না, শরীর স্বাস্থ্য না, প্রশ্ন করার সাহস। ওই লোকটা সেটি ছিল না। আর দ্বিতীয় যেটি লাগে সেটি, যেহেতু উনি সাংবাদিক নেতা ছিলেন, যে কমিউনিটির জন্য আপনি ভালো কিছু করেছেন কিনা, উনি তাও করেননি। উনি কমিউনিটিকে ব্যবহার করে তার আখের গুছিয়েছেন, টেলিভিশনের লাইসেন্স নিয়েছেন এবং ফ্যাসিবাদের সফট ন্যারেটিভ প্রচারের কাজে ব্যস্ত ছিলেন, যেমন করে বুলবুলের মতো আরও 100 জনের নাম আমি বলতে পারবো। এই আজকের দিনটি বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে একটি কালো দিন।
আজকের দিনটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসেও একটি কালো দিন। কেননা দেখুন, মনে হচ্ছে যে আমরা একটি টেলিভিশন চ্যানেল নিয়ে কথা বলছি, কিন্তু এই টেলিভিশন চ্যানেলের অতীত এবং এই টেলিভিশন চ্যানেলের উপরে যে অনিয়ম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এটি এক অর্থে বাংলাদেশের গণমাধ্যমের সিনারিওটা আপনাকে বলে দেয়। দেখুন, এটি একটি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট। আপনার এরকম আরও 33টি লাইসেন্স আছে বা 35টি। একজন ব্যক্তি লাইসেন্স নিতে পারেন এবং এই দেশে এখনও সরকারের আনুকূল্য ছাড়া লাইসেন্স হয় না। কাজে লাইসেন্স নিয়ে আপনি বিনিয়োগ করে আপনি সেটি প্রচার করবেন, আপনি কি প্রচার করবেন এটি আপনার বিষয়, এবং আপনি মুনাফা করার জন্য ইনভেস্ট করেছেন। সব কিছুই কিন্তু আমরা মনে করি একটি প্রোটোকল অনুযায়ী, একটি রেগুলেশন অনুযায়ী, একটি আইন অনুযায়ী চলার কথা। কিন্তু গত 15 বছরে আমরা দেখেছি যে লাইসেন্স দেওয়া হয়েছে মুখ চিনে চিনে, যারা স্তুতি করেছেন, যারা তাবেদার হয়েছেন, যারা দলদাস ছিলেন তাদেরকে। তারপরে দেওয়া হয়েছে যে আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কি প্রচার করবেন কি প্রচার করবেন না, এবং সরকারের প্রোপাগান্ডা মেশিন হবেন কি হবেন না। দেখুন, তাদের দরকার ছিল প্রচার করা যে ফ্যাসিজমের সফট ন্যারেটিভটা, যেটা শিল্পী, সংস্কৃতিজীবী, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং মিডিয়া মিলে করেছে। তাদেরকে আমরা গণভবনে নির্বাচন না হওয়ার পরের দিন চা খেতে দেখেছি, অট্টহাসিতে কথোপকথন করতে দেখেছি, এবং তাদের কাউকে আমাদের মনে হয়েছে বোধ শক্তিহীন। মানে কোনো মানুষ যার বোধ আছে, যার শিক্ষা দীক্ষা আছে, যার চিন্তা করার ক্ষমতা আছে, তাদেরকে কিন্তু আমরা এই রূপে দেখতে চাইনি, কিন্তু দেখতে হয়েছে। এখন একজন বেসরকারি বিনিয়োগকারী একটি টেলিভিশন চালাবেন, তার উপরে আপনি কত নির্মম হতে পারেন, কত নিষ্ঠুর হতে পারেন এবং কত বেশি অন্যায় করতে পারেন, তার একটি জলজ্যান্ত উদাহরণ হচ্ছে 21শে টেলিভিশন। ওই যে এস আলমের কথা আপনি বলছিলেন, ওই লোকটিকে যেভাবে ব্যাংক দখল করতে দিয়েছিল, 9টি ব্যাংক, সেরকম করে এই টিভিটি তাকে দখল করতে দেওয়া হয়েছিল। তার সাথে আরেকজন লোক গোলাপ, যে এখন কারা অন্তরালে রয়েছেন, তার সাথে মঞ্জুরুল হাসান বুলবুল, এবং পরবর্তীতে পীযূষ বন্দ্যোপাধ্যায় জাতীয় আরও লোকজন জড়ো হয়ে একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে কি করে সরকারের আজ্ঞাবহ করা যায় তার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। দেখুন, এটি দিয়ে যে বার্তাটি দেওয়া হয়েছিল যে আপনি আপনার জ্ঞান, গরিমা, বুদ্ধি যাই থাকুক, আপনি সরকার নিয়ে প্রশ্ন করবেন না এবং আপনি কোনো অনুসন্ধান করবেন না, আপনি দেশে যা যা হচ্ছে সব কিছু স্তাবকের মতো মেনে নেবেন। এবং বাংলাদেশকে অথর্ব করে দেওয়া হয়েছিল, নিথর করে দেওয়া হয়েছিল এই ধরনের কর্মকাণ্ড দিয়ে। আমি এই প্রফেশনের মানুষ এবং এখনও সবচেয়ে বড় পরিচয় এটি। আমার কাছে মনে হয়েছে এই 15 বছরের যে কালো শাসন, তা গণমাধ্যমকে কিভাবে নিষ্পেষিত করেছিল। তবে এই সঙ্গে এই কথাটি না বললে হবে না, গণমাধ্যমের কোনো লোক তারা আগ বাড়িয়ে তাদের কিছু পাওনা দাওনার জন্য, সুবিধার জন্য কি করে নিজেদেরকে জলাঞ্জলি দিয়েছিলেন, তাদের প্রতিষ্ঠানকে বিক্রি করেছিলেন, কোথাও কোথাও মালিকদের সাথে প্রতারণা করে প্রফেশনালরা গণভবনে গিয়ে যে আচরণ করেছিলেন, এগুলো এত সুন্দর করে আমাদের লিপিবদ্ধ করে রাখতে হবে যাতে ভবিষ্যতে কেউ এই পথে 1 ফিট এগোনোরও পরিকল্পনা না করেন। সাংবাদিক আশরাফ কায়সার যে কথাগুলো বলছিলেন, তার মধ্য দিয়ে যদি আমি একটু পিন পয়েন্ট তুলে আনি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মানে এটি শুধু 21শে টেলিভিশনের বিষয় তো নয়, হোল বাংলাদেশের সিনারিও আমরা এখানে বুঝতে পারি 15 বছর দুঃশাসনের। আমি যদি একেবারে মানে কাট টু কাট বলি যে ব্যবসায়ী এস আলমকে সামনে রেখে, সোকল্ড ব্যবসায়ী লুটেরা, রাজনীতিবিদ, সোকল্ড রাজনীতিবিদ আব্দুস সোবহান গোলাপ, সোকল্ড সাংবাদিক নেতা মঞ্জুরুল হাসান বুলবুল, এবং গোয়েন্দা সংস্থাগুলো তো ছিলই, আইন শৃঙ্খলা বাহিনী, মানে সবার সমন্বয়ে একটা কু, এই কু থেকে কেউ পিছিয়ে নেই, মানে সবার সমন্বয়ে ভাগযোগ, লুটপাট। এটি কি বাংলাদেশের চিত্র? তখন তো চিত্রটা তাই ছিল। আসলে সকল রাষ্ট্রযন্ত্রকে এক ব্যক্তি কুক্ষিগত করে নিয়েছিল, তার নির্দেশে সব কিছু হতো। যে আশরাফ কায়সার সাহেব যেটা বললো যে 21শে টিভিতে যে এই যে রাষ্ট্রের পুরা রাষ্ট্রযন্ত্র যে এসে আপনার আক্রমণ করলো, কু করেন আর যাই বলেন, এটাতে বোঝা গেল যে এটা এক হলো যে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির নির্দেশের বাইরে এইভাবে কিন্তু সবগুলো অর্গানাইজেশন একসাথে আসতে পারে না। 1, 2 হলো যে আপনি বিপদে পড়বেন, তাহলে পুরো রাষ্ট্র ব্যবস্থা যদি কথা না শোনেন আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ,
অর্থাৎ এটাও একটা বড় মেসেজ যে সব রাষ্ট্র চিন্তা করেন আপনি এখানে আসতে তো তখনকার ছাত্রলীগের কয়েকটা ফান্ডা ফাটাই দিলেই হইতো, হ্যাঁ আপনারা দরজার পিছন দিয়ে হেলমেট পরা পাঠাই দিলেই হইতো। কিন্তু এত আয়োজন কেন? আয়োজনটাই হচ্ছে শুধু এইটা না, বিষয়টা হলো সাংবাদিকরা সমাজে যতই বলেন একসময় তো ছিল সবচাইতে শক্তিমান প্রফেশন, গভর্নমেন্টেরও প্রেশার গ্রুপ ছিল সাংবাদিক। তো এই সাংবাদিকদের ধরেন এখন ভাগ হয়ে গেছে, দুর্বল হলেও সমাজে কিন্তু এখনো আপনারা যদি গ্রাম দেশে যান এখনো মনে করে সাংবাদিকরা অনেক শক্তিশালী আছে। তাহলে একটা পত্রিকা যদি এইভাবে বা একটা টেলিভিশন যদি এইভাবে দখল করে দেওয়া যায় তাহলে কিন্তু সারা দেশময় কিন্তু এই মেসেজ দেওয়া হয় যে তোমরা যে যাই করো যদি ফ্যাসিস্ট সরকারের কথা না শুনো এরকম পরিণতিই ঘটবে। সুতরাং আমি বলবো যে এই যে এস আলম শুধু ব্যাংক দখল করে নাই, শুধু টেলিভিশন দখল করে নাই, সে তো দেখি যে আমি এই যে ফার্মগেটের দিকে দেখি সব জায়গা থেকে এস আলম না সাইনবোর্ড টানানো, এটা সারা একটা কর্মচারী ছিল। হ্যাঁ প্লট আজিজ ভাই আমি দেখি প্রচুর সাইনবোর্ড লেখা, হ্যাঁ প্রচুর এস আলমের, যেগুলো আপনার অনেক দামি দামি প্রপার্টি, 200-250 কোটি টাকা এক একটা প্লট গুলশান এভিনিউতে, সেখানে ভুরি ভুরি এস আলমের সাইনবোর্ড। এবং আপনি দেখেন যে 21শে টেলিভিশন দখল তো করেছেই, তাকে আপনি জানেন আরেকটা টিভির লাইসেন্স দেওয়া হয়েছে, নেক্সাসের লাইসেন্স। এগুলো তো আমরা জানতে চাই আপনি কোন বিবেচনায় দিলেন? আপনি একজন মানুষকে টিভি বা রেডিও বা নিউজ পেপারের লাইসেন্স দিবেন, কিন্তু তাকে তো পেশার সাথে সম্পর্কিত হতে হবে, তাকে অথবা তাকে মালিক হিসাবে কমপ্লায়েন্স মেনে একটা রেগুলেশন মেনে সমাজে বাস করতে হবে। আমরা এস আলমকে দেখছি, আমি আসলে শেখ হাসিনাকে দেখছি। এর কোনো কিছু আপনি দেখেন আপনার 21শে টিভির যে ঘটনা আপনি বললেন, বা আমরা যে এস আলমের সাইনবোর্ড দেখছি, নেক্সাস টিভি দেখছি, অথবা ব্যাংক লুট দেখছি, ওই ব্যক্তির প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এবং তার বিশেষ বেনিফিট ছাড়া এগুলো ঘটেছে, এটা আমি বিশ্বাস করি না। না ওইটাই বলছি যে আপনার এস আলম ছিল, তার কিন্তু যেহেতু কাঁচা টাকা কিছু জোগাড় করছে, যা দখল করা তাকে লাগাই দিছে, সে টাকা পয়সা গুন্ডা ফান্ডা ভাড়া করে সব দখল করতো। এর ভিতরে সে রাজনীতিবিদও ভাড়া করতো, সাংবাদিকও যার যখন যা লাগে ভাড়া করতো, সে ভাড়া করে ওটা আইন শৃঙ্খলা বাহিনী আছে, ডিজিডিপি আছে, সব রাষ্ট্রীয় সব যন্ত্রকে সে ব্যবহার করতে পারতো। হ্যাঁ, সুতরাং আমি তো ঢাকা শহরে বহু সাইনবোর্ড দেখছি যে এই সম্পত্তি এস আলম গ্রুপের, এইরকম আমি দেখছি তো অনেক জায়গায়, যেখানে পাইছে সেখানে। তার হচ্ছে কি টাকা দিয়ে লুট করা, আমি তো ব্যবসা কিছু দেখি নেই। সে টাকা দিয়ে এক জায়গায় ধরেন কোনো জায়গায় একটা জায়গায় কোনো মতো যা ঢুকলে এটা তার হয়ে গেল, সে দখল করে দিবে। আবার জমি জমা তো এমনিতেই ধরেন জমি তো বাংলাদেশে অনেক জমি সামান্য ভেজাল থাকে, হ্যাঁ ভেজাল থাকে, তার চোখ পড়লেই হয়েছে সেটা নিয়ে যেত। রাজুকের বহু প্লট নিচে, তো সে বহু জায়গা নিচে, প্রাইভেট ল্যান্ডও দখল করছে। আপনার হামিদুল্লাহ চৌধুরী অবজারভারের মালিক, তার প্লটের বাইরে তার তো বিশাল একটা প্লট আছে গ্রিন রোডের ওই ফার্মগেট প্রান্তে, ওখানে আমি দেখছি যে একটা, আরে এস আলমের বিশাল ভিতরে একটা বিল্ডিং ভিতরে, কেউ দেখে না, বিশাল এরিয়া তার, বিশাল এরিয়া তার। অর্থাৎ এস আলম এই সরকার যদি আর 5-10 বছর থাকতো, এস আলমই অর্ধেক প্রপার্টির মালিক হইতো, এটা আমার ধারণা। এবং তার নেতৃত্বেই আপনি দেখবেন যে এই আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আওয়ামী লীগের কিছু মিড লেভেলের নেতা বলেন, তারাও সব কিছু টাকা পয়সা পাইতো। আমি সবচাইতে ভয়ঙ্কর দেখেন, রূপপুর অ্যাটমিক এনার্জি কমিশন হয়েছে, এটা নাকি চিরদিনে কোনোদিন চালু হবে না। এই টাকাটা যাক শেখ হাসিনার পরিবার ভাগ করে নিছে, কারণ ওখানে সাপ্লাই লাইন নেই, সব করছে ওইটা নাই, এটা নাকি কোনোদিন চালু হবে না। অথচ ওখানে আমার লাইফ, আমার বাড়ি পাবনা, আমাকে ফিজিক্স পড়ানো হয়েছে ওই রূপপুর অ্যাটমিক এনার্জি দেখে। আমার বড় ভাই ইঞ্জিনিয়ার, সে যে আমার বাবাকে পড়াইছে যে ওইটা পড়াইলে লোক পাবে না বাংলাদেশে, এত ফিজিক্সের লোক পাওয়া যাবে না। সেই এত দেন, কত টাকা দেন, ওই যে রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি, সেও $5 মিলিয়ন নিছে। চিন্তা করে সব ফ্যামিলি সবাই ভাগ বুক করে নিছে। আমি একটু সাংবাদিক আশরাফ কায়সার, আরেকটি খুবই সিগনিফিকেন্ট যে রাষ্ট্রের একটা অঙ্গই বলা যায়, মানে ওইভাবে অঙ্গ না, ঠিক 3 অঙ্গের একটা না, খুবই প্রয়োজনীয় সংস্থা, মানে ডিজিএফআই, তারা এতটা কেন উৎসাহী ছিলেন? আমি আরেকটা দৃশ্যের কথা বলি, যখন এটি দখলে নেওয়া হলো 25শে নভেম্বর, ডিজিএফআই কর্মকর্তা তো অসংখ্য ছিলেন, তার মধ্যে একজন ব্রিগেডিয়ার রাশেদ আলী।
তিনি নৌবাহিনীর কমোডর সোহাইল সোহাইল, খুব আলোচিত নাম। তারা এসে আমাদের তৎকালীন এমডি 21 টেলিভিশনের সময় আশরাফুল আলম টুটুল, পরিচালক মঞ্জুর আলম, তাদের মাথায় আর্মস ধরলেন, আর্মস ঠেকালেন, মানে ঠেকে লিখে দিতে হবে যে তারা এখানকার যেহেতু পরিচালনা বোর্ডের সদস্য, তাদের কাছ থেকে জোর করে লিখে নেওয়া হলো এবং আর্মস ঠেকালো। এটা নিজের চোখে দেখা। রাষ্ট্রীয় একটা গোয়েন্দা সংস্থা বিশেষ একটি গোষ্ঠীর জন্য বা বিশেষ একজন ব্যবসায়ী বা সরকারের জন্য এই যে আচরণ, কোন জায়গাটায় গেলে একটা রাষ্ট্র কোন জায়গায় পৌঁছলে এটা সম্ভব? একটা রাষ্ট্র যখন মানে ললেসনেস সিচুয়েশনে যায় এবং একটি রাষ্ট্র বা একটি সরকার যখন আপনার রাষ্ট্রীয় সন্ত্রাস করার সুযোগ পায়, তখন এই ঘটনাগুলো ঘটে। শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু দেখুন, তার 15 বছরের আগে হলে আমরা বলতাম সরকারি সন্ত্রাস বা সরকারের পৃষ্ঠপোষকতায়। আমি কিন্তু এখন বলছি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এগুলো হয়েছে। আপনি ডিজিএফআইয়ের কথা বলছিলেন। ডিজিএফআই দেখুন, আপনার আর আমার টাকায়, ট্যাক্সের টাকায় সামরিক বাহিনী পরিচালিত হয় এবং ডিজিএফআই পরিচালিত হয়। সেই ডিজিএফআই নিয়ন্ত্রণ করত যে আপনার জীবনের অধিকার আছে কিনা, সেই ডিজিএফআই নিয়ন্ত্রণ করতে আপনি গুম খুন হবেন কিনা, অথবা র্যাব নিয়ন্ত্রণ করতে আপনার গতিবিধি কী হবে, আপনার মত প্রকাশ কী হবে। আমি নিজে ডিজিএফআইতে 5 বার গিয়েছি এবং তারা বলেছিলেন 1 নম্বর ব্যক্তি আমার সম্পর্কে এই জিনিস জানতে চান। 1 নম্বর ব্যক্তি, আপনি বুঝেছেন। আপনার ট্যাক্সের টাকায় ডিজিএফআই কোনো একটি টেলিভিশন চ্যানেলে মাসে 100টি শাড়ি পাঠাতো সংবাদ পাঠিকাদের জন্য। আপনার ট্যাক্সের টাকায় ডিজিএফআই ঠিক করতো কার নামে এলসি খোলা হবে এবং এলসি খোলা হবে না, এবং ডিজিএফআই ঠিক করতো কে রাজনীতি করতে পারবেন, কে রাজনীতি করতে পারবেন না। ডিজিএফআই ঠিক করতো কে ভোটে দাঁড়াবেন, কে ভোটে দাঁড়াবেন না। এগুলো কি ডিজিএফআইয়ের কাজ? ডিজিএফআইয়ের কোন ম্যানুয়ালে আছে? তার মানে হচ্ছে আমাদের রাজনীতিবিদরা যারা একবার ভোটের কোনো একটা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে পেরেছেন অথবা ভোট না করে ক্ষমতায় আঁকড়ে থেকেছেন, তারা কিন্তু তাদের সংগঠনকে নার্চার করেনি। আজকে আওয়ামী লীগের এই পরিণতি কেন? কারণ আওয়ামী লীগ তো আসলে 15 বছর ছিলই না। ওবায়দুল কাদেরকে দেখলে আপনি তো সংঘদের আওয়ামী লীগ ভাবতেন, ওটা তার আওয়ামী লীগ না। তারা ডিজিএফআইয়ের উপরে ভর করে, র্যাবের উপরে ভর করে, গোয়েন্দা সংস্থার উপর ভর করে সরকার পরিচালনা করতে চেয়েছেন। তাদের যত ধরনের অপকর্ম, 21 টেলিভিশন দখল করা অথবা আপনার সমকালের মালিক একে আজাদের বাড়ি ভেঙে ফেলা, দুটোই তারেক রহমানের সংশ্লিষ্টতা। একজন বক্তৃতা করেছেন, আরেকজন নাকি লন্ডনে মিটিং করেছেন। তো এটি কি মানে অন্যায়, অপরাধ? সেই সময় তো কোর্টেরও কোনো নির্দেশ ছিল না যে আপনি এটা করতে পারবেন না। তার মানে একটি প্রতিহিংসার সরকার বা একটি প্রতিহিংসার রাজনীতি করে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন। আমি কিন্তু সিনসিয়ারলি মনে করি ডিজিএফআই বিলুপ্ত করা উচিত। আমি মনে করি না, র্যাব বিলুপ্ত করা উচিত। দেখুন, একটা রোগের একটা পর্যায় পর্যন্ত আপনি সংস্কার করতে পারেন, আর তারপরে গেলে আপনাকে সংস্কার করার আর অবস্থা থাকে না। এই দুটি প্রতিষ্ঠান, ডিজিএফআই তো থাকবে, সংস্কার হয়তো প্রয়োজন বা ভালো লোক দিয়ে সেখানে আমি বলছি যে তাকে প্রথমত আপনি লাগাম টেনে তাকে আবার ক্যান্টনমেন্টের ভেতরে ঢোকাতে হবে। তার আসলে কাজটা কি? দেখুন, আমাদের সব কিছুর তো একটা ম্যানুয়াল আছে, প্রোটোকল আছে। আর ডিজিএফআইয়ের কোড অফ কন্ডাক্ট কি করতে পারে আর কি করতে পারে না, এই প্রশ্ন আমরা যদি এখন আলোচনা না করি ঐতিহাসিক ভুল হয়ে যাবে। কেননা যখনই কেউ পাওয়ারে যায়, ডিজিএফআই তার ঘাড়ে ভর করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে কি করে ক্ষমতা। ডিজিএফআই ভর করে নাকি ডিজিএফআই কে ভর করার সুযোগ করে দেওয়া হয়? আমার মনে হয় দুটোই। দেখুন, তাকে এত গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলা হয় কেন? এবং সবচেয়ে জনবিচ্ছিন্ন প্রতিষ্ঠান এবং সবচেয়ে পাওয়ারফুল, আপনি যেই 2জন অফিসারের কথা বললেন যারা এখানে এসে পরিচালকদের মানে কপালে বন্দুক ঠেকিয়েছিল, আপনি ভাবতে পারেন বাংলাদেশের একজন নাগরিক, তাকে এক বন্দুক ঠেকাচ্ছে আরেকজন নাগরিক, এবং দিনের আলোতে একটা গণমাধ্যমের এমডি, আপনার যেই গণমাধ্যমের সাহস থাকার কথা তার যে কোনো অন্যায়ের প্রতিবাদ করার, যে কোনো বিষয় তুলে আনার, তারা কেন করেছেন? কেননা এটি কিন্তু শুধু 21 টেলিভিশনের ক্ষেত্রে ঘটেছে তা কিন্তু না। আমরা নগদের মালিকানা কি করে চেঞ্জ হয়েছে সেটি জানি। আমরা পিকে হালদার কি করে একের পর এক প্রতিষ্ঠান দখল করছিল সেটি জানি। এস আলম কি করে 9টি ব্যাংক দখল করলো সেটি জানি। ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বলেছেন তাকে কোন হোটেলে বন্দি করে রেখে কি করানো হয়েছিল। এটি সব কিছুর সাথে ডিজিএফআই, এনএসআই এরা যুক্ত, র্যাব যুক্ত। আপনি কি এই ধরনের প্রতিষ্ঠান রাখতে চান? দেখুন, বিশ্বের কাছে কিন্তু এরা ইল রেপুটেড, তাদের কোনো ইমেজ নাই।
বাংলাদেশ রাষ্ট্রের বর্তমানে যে ইমেজ, প্রফেসর ইউনূসের সরকারের যে ইমেজ এবং অন্তর্বর্তী সরকারের যে ইমেজ, তার সাথে কি এই প্রতিষ্ঠানগুলো যায়? কাজে আপনাকে নিশ্চিত করতে হবে। দেখুন, আমরা কিন্তু সাংবাদিকতার আরও উজ্জ্বল ভবিষ্যৎ, আরও জোরালো ভূমিকা আশা করি, এবং আমরা কিন্তু এও চ্যালেঞ্জ করতে যাই মালিকরা যেন আপোষকামী না হন, মালিকরা যেন মনে করেন যে এই পেশার উত্তেজনা বা উত্তাপ না নিতে পারলে তাকে এই মালিকানা থেকে সরে যেতে হবে। আমরা এমন মালিক চাই যারা গণমাধ্যমের উপযোগী মালিক। তো সেই মালিক, আপনি যে ধরনের মালিকের কথা বলছেন, মোটামুটি সেই ধরনের পরিচয় তো আব্দুল সালাম দিয়েছিল, তারপর তাকে এই ধরনের খেসারত দিতে হলো, তার ব্যবসা বাণিজ্য সবই তো ডুবে গেল মানে তাকে আটকের পরে। এটি অত্যন্ত অনভিপ্রেত এবং দুঃখজনক, এবং আমি মনে করি আব্দুল সালামের উচিত হবে ওই সরকারের ওই ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার। আমরা কম আইনের আশ্রয় নেই, আমরা মুখে অনেক কথা বলি, কিন্তু এটা ঠিক না। আপনি আইনের আশ্রয় নিয়ে দেখেন কখন কি রেজাল্ট আপনি পান। আপনি চিটাগাং সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার ঘটনাটি দেখেন। উনি কিন্তু 3 বছর আগে একটি মামলা করেছিল বলে আজকে উনি চিটাগাং সিটি কর্পোরেশনের মেয়র। উনি আইনের আশ্রয় নেওয়া উচিত, উনি দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণের মামলা করা উচিত। শেখ হাসিনা এবং তার পরিষদবর্গের বিরুদ্ধে, র্যাবের ওই লোকের বিরুদ্ধে, ডিজিএফআইয়ের বিরুদ্ধে, এবং পরবর্তীতে যারা দখলদার হয়ে এখানে ম্যানেজিং ডিরেক্টর হয়েছিল, সিইও হয়েছিল, তাদের সবাইকে নিয়ে। দেখুন, আমাদের গণহারে অনেক মামলা হচ্ছে। আমি কিন্তু গণহারে মামলা বা গণহত্যা কমন মামলায় সবাইকে দেখতে আগ্রহী না। আমি 15 বছরের সৃজনশীল অপরাধ সৃজনশীল মামলা চাচ্ছি। আব্দুল সালাম সাহেবকে আমি রিকোয়েস্ট করব উনি যেন মামলা করেন, এবং আমরা তার মামলা উপরে নজর রাখবো, আমরা দেখব এই ব্যক্তিবর্গ। কেননা আপনি জানেন যে অনেক সুশীল ব্যক্তিবর্গ কিন্তু খোলস পাল্টে আবার বিভিন্ন সভা সমিতিতে যোগ দেওয়া শুরু করেছে, অ্যাজ ইফ তাদের কোনো অপরাধ হয়নি। দেখেন, এই ফ্যাসিবাদের অপরাধীদের একটা অংশ হচ্ছে যারা হত্যা করেছে, যারা আর্মস ক্যারি করেছে, যারা হুকুম দিয়েছে। আরেকটা অংশ হচ্ছে যারা ন্যারেটিভ প্রচার করেছে, যারা বলেছিল শেখ হাসিনার বিকল্প নেই, যারা বলেছিল যে ভোট ছাড়াও উন্নয়ন দিয়ে আপনার পেট ভরবে এবং উন্নয়ন নিতে হলে ভোট লাগবে না, নোবেল আনারও টার্গেট দিয়েছে। এবং একজন নোবেল লরিয়েটকে কিভাবে হেনস্থা করা হয়েছিল আমরা এই লোকগুলোকে চিনি। বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় অর্থ লোপাট করে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছিল, আনু মোহাম্মদের আন্দোলনকে বিষোদ্গার করা হয়েছিল, রামপাল নিয়ে কোনো বিজ্ঞাপনী সংস্থাকে কাজে লাগিয়ে এই যে নসরুল হামিদ এর মতো, সিআরআই এর মতো প্রতিষ্ঠান কি করেছিল। আপনি ঢাকা শহরের অর্ধেক বসুন্ধরার দখলে, আপনি 300 ফিটের দিকে গিয়ে দেখবেন, কেরানীগঞ্জে গিয়ে দেখবেন নসরুল হামিদের দখলে কেরানীগঞ্জ, গাজীপুর। এই লোকগুলো কি করে এই সম্পদ পেল? তাদের বৈধ অর্থের উৎস কি? এই প্রশ্নগুলো যখন গণমাধ্যম করতে শুরু করবে, দেখুন আমি কিন্তু 3 মাস পরেও খুব কোয়ালিটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট দেখছি না। আমাদের উচিত হবে আরও কোয়ালিটি ইনভেস্টিগেশনে আমাদের প্রতিষ্ঠানগুলোকে নিয়োজিত করা। আমি এই জায়গাতে আসবো, তার একটা ছোট্ট বিরতি। দর্শক, ফিরছি খুব শিগগির একটা বিরতির পরে। আবার আমন্ত্রণ। 21শে রাতে আলোচনা করছি গণমাধ্যমের জন্য যে কালো দিনটি 25শে নভেম্বর উপলক্ষে। নিশ্চয়ই আপনারা জানেন, আমরা বলেছি যে জানিয়েছি 25শে নভেম্বর 21শে টেলিভিশন যেভাবে দখল করা হয়েছিল এবং গণমাধ্যমের জন্য যে সংকেত আওয়ামী লীগ সরকার দেওয়ার চেষ্টা করেছিল, এর মধ্যে দিয়ে আসলে আমরা কী পেয়েছি আর কী করতে হবে সেই বিষয় নিয়ে আমি একটু ইমাজিজ আপনার কাছে আসতে চাই। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলছিলাম, আমরা সামরিক গোয়েন্দা সংস্থার কথা বলছিলাম, নানান পর্যায়ের আরও যেসব গোয়েন্দা সংস্থা রয়েছে, এনএসআই, এসবি, ডিবি, রাজনীতিবিদদের প্রসঙ্গ এসেছে, সাংবাদিক নেতাদের প্রসঙ্গ এসেছে। আরেকটি অর্গান সরকারের, রাষ্ট্রের বিচার বিভাগ, সেটিকে তো আমাদেরকে বিবেচনা নিতে হবে। এই আমাদের যে চেয়ারম্যান আব্দুল সালাম সাহেবকে 2.5 বছর কোনো ধরনের গ্রাউন্ড নেই, যেসব মামলা একের পর এক মামলা দিতে থাকলো এবং তাকে জামিন দেওয়া হচ্ছিল না। অবশেষে জামিনে বেরোলেন 2.5 বছর পর। রাষ্ট্রদ্রোহিতার মামলাও ঝুলছিল তার কাঁধে। পরবর্তীতে এসে কদিন 2-4 বা 1 সপ্তাহ আগে সেটি তুলে নেওয়া হয়েছে। এখন বিষয় হচ্ছে, আমি যে কারণে বলছি যে বিচার বিভাগকেও কি নগ্নভাবে ব্যবহার করা হয়েছে, সেখান থেকে কি আমরা মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? দেখেন, আমি তো বলছি যে বিচার বিভাগ তো রাষ্ট্রেরই অর্গান। বিচার বিভাগকে প্রধান বিচারপতি একটারে অসুস্থ বানায়, ক্যান্সারের রুগী বানায় বিদেশে পার করছে না, তার পক্ষে রায় না দেওয়ার কারণে। হ্যাঁ,
ওটাতে মেসেজ দিছে বিচার বিভাগের কেউ কথা বলা যাবে না। আর যেটা হচ্ছে যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোর যে অর্গান, যেমন ডিজিডিএফআই, এখানে আর্মির কর্মকর্তারা থাকে, আর্মির লোক থাকে, কিন্তু এটা কিন্তু প্রধানমন্ত্রীর ডাইরেক্ট অধীনে। সুতরাং এখান থেকে যদি ছুটায় শুধু আর্মির কাছে দিয়ে দেয় তাহলে তো আর্মির ডিসিপ্লিনে থাকলো। তো সুতরাং এটা করা হয় না, এটাকে প্রধানমন্ত্রী স্বয়ং ব্যবহার করে। এই জন্যে আমি বরাবর বলার চেষ্টা করছি যে এই যে 21 টিভি প্রধানমন্ত্রীর ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক অনুমোদন ছাড়া ডিজিটিএফআই মুভ করতে পারে না, মুভ করে না। আমার এই জন্য বলছি যে সেনাবাহিনী হলো রাষ্ট্রপতির অধীনে, আর ডিজিটিএফআই হলো প্রধানমন্ত্রীর অধীনে। কেন এটা থাকবে বলেন? এটা ডিজিটিএফআই তো বেসিক্যালি সেনাবাহিনীর ভিতরকার গোয়েন্দা সংস্থার জন্য সৃষ্টি হয়েছে, এটাকে প্রধানমন্ত্রীর অধীনে নিয়ে গেছে, নিয়ে তাকে আপনার এই অস্ত্র ব্যবহার করে করে সব জায়গায় লুটতরাজ করানো হয়েছে। ইনফরমেশন নেওয়ার জন্য তো এনএসআই আছে, আর হত্যা করার জন্য র্যাব বানানো হয়েছে। এটা অবশ্য বিএনপির সময় করা হয়েছে। ওই সময় যখন র্যাবকে ব্যবহার করে তখন বিএনপির সদস্য বেশি মারা গেছে, কারণ তখন বিএনপি ক্ষমতায় ছিল। আর আমাদের দেশে যে দল ক্ষমতায় থাকে একটু মাস্তানি করে ওই দলের লোকই বেশি, তো মারা গেছে। তো এই জন্য বলছি যে এখানে র্যাব থেকে যদি যার যার যে পুলিশ, নেভি, আর্মি যার যা আছে যার যার ফোর্সে দিয়ে দিক, আর ডিজিডিএফআই সরাসরি আর্মির অধীনে চলে যাক এবং তার প্রোটোকল ঠিক করে দিক কী কাজ করবে করবে না, সে বাইরে আসতে পারবে না। হ্যাঁ, তাহলে তো এনএসআই সরকারের ইনফরমেশন লাগবে, এনএসআই দিবে। এনএসআই রাখছে কেন? সেখানে তো আর্মি বসায় রাখে প্রদান করে, তো লাগবে কেন? এই তো এখন ধরেন বিচার বিভাগের কথা, আপনি কি মনে করেন এখন বিচার বিভাগ স্বাধীন? এখনও তো দেখা যায় একদিনে সাবের হোসেনের 7টা খুনের মামলা একদিনে বেল হয়েছে। এটা কি সম্ভব? আপনি কল্পনা করতে পারেন? তো এটা স্বাধীন আছে? নিশ্চয়ই কোথাও থেকে বলা হয়েছে এরা বিচার হবে, বেল হবে, নইলে একদিনে 6টা খুনের মামলায় বেল হয় কেমনে? কেমনে ওই শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল, পিচ্চি হান্নান, অমক সমক সব এক ঝাঁক প্রথমেই বের হয়ে গেল? কি করে বেরোলো বলেন? তো এই জন্যে আমি বলছি যে যতক্ষণ পর্যন্ত এটা প্রসেসে ঠিক হবে, হঠাৎ করে হবে না। কারণ মানুষের মনোজগতের যে 15 বছরের পরিবর্তন হয়ে গেছে, এটা এখনো ঠিক হয় নাই। কারণ এখন যার বিচার বিভাগে যারা আসছে, আমি কাউরে এখন ধরেন এখন ওই অবস্থা তো নাই, এখন কথা একটু বলা যায়, একটুই শুধু আমি বলবো যে এই বিচার বিভাগ কিন্তু পার্টিকুলারলি আমার ব্যক্তিগত হিসাব এই উপদেষ্টা পরিষদের পার্টিকুলার 1-2 জন লোকের চয়েসে এটাকে সাজানো হয়েছে। আমি এই জন্য বলি যে অমক, এটা হলো বিচার বিভাগ না, এটা হলো অমকের বিভাগ, এইটাই। নাইলে আপনি বলেন তো এই যে উদাহরণগুলো দিলাম কেমনে, আপনার বেগম জিয়ার মামলা ভুয়া মামলা, সেটা হয় না, এখনো ওঠে না। তারেক রহমানের মামলার কিছু হয় না, পিচ্চি আনানরা বার হয়ে যায়। সাবের হোসেনের 6টা খুনের মামলা আসামি একদিনে বেল হয়ে বেড়া যায়। তো এটা কি আপনি কি বলবেন? তারপরে ধরেন এই যে এখন ব্যাটারি চালিত যে ইয়ে চলতেছে, একজন রিট করছে নিশ্চয়ই আপনি জানেন যে উল্টা পক্ষের কেউ হবে, পরিষ্কার। এখন ওই যে পুলিশ গেলেও, পুলিশের কাছে মামলা করতে গেলেও পুলিশ পড়ছে বিপদে। পুলিশ বলছে যদি মামলা না নেয় কবে যে ফ্যাসিস্টের দোষর, আবার নিলেও বিপদ। তো আপনি বলেন তো, একটি কোর্ট আপনার ব্যাটারি চালিত নিষিদ্ধ করলো, নিষিদ্ধ, বিচারপতিদের মাথায় নেই, হিসাব নাই। আবার সরকারের একে চেম্বার জজে, আমি তো এই প্রথম শুনলাম যে সরকার একটা এইটাকে স্টপ করার জন্য সরকার আপনার নেয়, যেখানে কি একজন বিচারপতি থাকে, আপিল করছিল একজন বিচারপতি থাকে না, কি ওটার নাম, বেঞ্চ, কি বেঞ্চ বলে, একক বেঞ্চ থাকে, যে ওটার নাম আছে তো আলাদা, চেম্বার জজে গেছে, চেম্বার জজ এটা খালাস করে দিয়েছে, চালোগা। এখন আপনার মাথার উপরে চালাতে পারবে, আপনার মাথার নিচ দিয়েও চালাতে পারবে, সারা ঢাকা শহর ফ্রি, সারা বাংলাদেশ ফ্রি। আপনি যে একটা জিনিস খেয়াল করেন, রাজীব ভাইয়ের সাথে শুধু যুক্ত করি, ব্যাটারি চালকরা দাবি করছিল যে প্রধান সড়ক বাদ দিয়ে অলিগলিতে তাদেরকে চলতে দেওয়া। আজকে কোর্ট কিন্তু বলে দিয়েছে ঢাকা শহরের সর্বত্র তারা চলতে পারবে। তার মানে কি হলো জানেন? একটা ডিসিপ্লিন আনতে গিয়ে আপনি আরো খারাপ কাজ করলেন, এবং সরকারটি ব্যাপকভাবে দায়ী হবে তাদের এই খারাপ কাজের জন্য।
আপনার শোনেন ব্যাটারি চালিত ইয়েগুলি যে আগে কিন্তু ফেসিস্ট সরকারের সময় কিন্তু ভিতরে চলতো, ভিতরে অলিগলি চলতো, এখন সব মেইন open। রাস্তা আসতো না। এই ব্যাটারি চালিত আপনি রাস্তা পার দিতে পারবেন না পর্যন্ত, ফুক করে আসে, ফুক করে আসে, আর যাদের নেয় তাদের মাজা টাজা ভেঙে ফেলে, এই অবস্থা। তারপরে ধরেন এই যে একটা করে ওই যে স্লোগান দিচ্ছে না, 1 লাখ 1.5 লাখ টাকা করে ব্যাটারি বানায়, ব্যাটারি বানায় মেশিন লাগাই দেয়। তো আপনি খেয়াল করে দেখেন আপনার আছে কিনা দেশে কৃষিকাজ বন্ধ, জমি যেখানে জিডিপির গ্রোথ খাওয়ায় বাঁচা রাখছে করোনা কালেও, কৃষিকাজে কোনো লোক পাওয়া যায় না, সব ঢাকা শহরে এসে ইজি বাইক, মোটরসাইকেল, রিক্সা চালাচ্ছে। আপনি আর একটা জায়গায় এসে করে না, আমরা কি খাবো কি খাবো, খাবার তো দেশে পড়ে আছে, জমি চাষ হচ্ছে না, তো জমি চাষ, তো আপনি এগুলো খেয়াল করবেন না। একটু গণমাধ্যমের প্রসঙ্গে চলে আসি, সাংবাদিক আশরাফ খাই স্যার, তাহলে আমরা কি আশা করতে পারি? মানে আপনি নিজেই বলছিলেন বা আপনারা দুজনে বলছিলেন যে 21 টেলিভিশন একটা সিম্বল, সেটি নিয়ে আলোচনা করলে পুরো দেশের সিনারিও বোঝা যায়, শুধু গণমাধ্যম না, বিচার ব্যবস্থা, যেগুলো আমরা উদাহরণ দিলাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা রাজনীতিবিদদের কী অবস্থা, সাংবাদিক নেতাদের কী অবস্থা, সরকার কী ধরনের আচরণ করেছে, যা শুধু শুধু আর ফ্যাসিবাদী বলা হয় না, কিন্তু সেই ফ্যাসিবাদিতা থেকে কি গণমাধ্যম মুক্ত হবে বা সেই ধরনের ফ্যাসিবাদিতা ফিরে আসার কি আর সম্ভাবনা আছে? প্রথমে বলি যে বিগত সরকারটি, আপনি বিচার বিভাগের কথা বলছিলেন, তার আগে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কথা বললাম, গোয়েন্দা সংস্থার কথা বললাম। বিগত সরকারটি এমন কোনো প্রতিষ্ঠান নাই যাকে ধ্বংস করে নেই। মানে বেসামরিক প্রশাসন থেকে শুরু করে সামরিক প্রশাসন এবং বিচার বিভাগ, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, মানে এমনভাবে কলুষিত করেছে এই রাষ্ট্রটা। কিন্তু দেখুন, নতুন করে বিনির্মাণের সময় এসছে। আমরা যতই পছন্দ করি কিংবা অপছন্দ করি, ওটি একটি ভঙ্গুর রাষ্ট্র এবং অকার্যকর রাষ্ট্র এবং একটি কলুষিত রাষ্ট্র থেকে আপনি একটি স্বাভাবিক রাষ্ট্রে রূপান্তর করবেন প্রথমে, তারপরে আপনি যাবেন একটি আদর্শ রাষ্ট্র গঠনের জায়গায়। কাজে আমি কিন্তু মাঝে মাঝে ভাবি অন্তর্বর্তী সরকারের টাস্ক কিন্তু অনেক টল। কাজেই শেখ হাসিনা যেটি করেছেন, উনি কিন্তু একা এবং তার পরিবার নিয়ে পালাননি, উনি কিন্তু এই রাষ্ট্রকে অকার্যকর করে পালিয়েছেন। আপনি দেখুন যে একটা পেশার নাম আপনি বলতে পারবেন না যেখানে ইনি হাত ঢোকাননি এবং নষ্ট করেননি। এমন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের কথা বলতে পারবেন না। আপনি কি ভাবছেন শুধু জাতীয় সংসদ নির্বাচন লুট করেছিল? ইউনিয়ন নির্বাচন, এফডিসির নির্বাচন এবং এফবিসিসিআই নির্বাচন, ব্যবসায়ীদের কোনো নির্বাচন। গতকালকে আমি একজন ব্যবসায়ীকে কথা হচ্ছিল, উনি গার্মেন্টস শিল্পের সাথে যুক্ত, তার দুঃখের কাহিনী বলছিল, উনিও একজন নেতা ছিলেন। তো ওনাদেরকে কি করে নির্বাচিত করা হয়েছে? তার মানে সরকারটি শুধু ভয়ের শাসন কায়েম করেনি, সরকারটি হাতের মুঠোয় নিয়ে নিয়েছিল এই রাষ্ট্রের যেন আর কোনো মানুষ তার স্বাধীন চিন্তা থেকে কাজ করতে না পারেন, এবং আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করা হচ্ছিল। এখন আপনি যদি গণমাধ্যমের প্রশ্নে আসেন, দেখুন আমাদেরকে উই নিড টু বি ব্যাক টু দ্য বেসিক্স। আমরা কি করব? আমাদের প্রথমে গণমাধ্যমের মালিকানা দেখতে হবে, যে আপনি গণমাধ্যম চালানোর জন্য যথেষ্ট সাহস রাখেন কিনা এবং গণমাধ্যমের চরিত্রটি আপনি বোঝেন কিনা। সমস্যা হচ্ছে কোনো লাইসেন্স সরকার দেয়, সেই জায়গাটি থেকে আপনাকে মুক্ত হয়ে আসতে হবে, লাইসেন্সিংটা ওপেন করে দেন। যিনি বিড করতে পারবেন, যিনি পেশাদারি দক্ষতা দিয়ে লাইসেন্স পাবেন, তাকে আপনি লাইসেন্স দেন। দ্বিতীয় হচ্ছে গণমাধ্যমকে আপনি আপনার ব্যক্তি অথবা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা কোনো দল অথবা সরকারের প্রয়োজনে ব্যবহার করবেন না। আমরা যেরকম করে নির্বাচন কমিশনের জন্য আপনার কোড অফ কন্ডাক্টস রেডি করছি, গণমাধ্যমের জন্য আপনি কোড অফ কন্ডাক্টস রেডি করেন। তাতে করে যেটি হবে, গণমাধ্যমটি তার মানে জনপ্রিয়তা দিয়ে তার পরিচালনা খরচ বহন করতে পারবে, পেশাজীবীদের একটা সুরক্ষা তৈরি হবে এবং আপনি আপনার সুনাম এবং সম্মান নিয়ে আপনি উত্তরোত্তর ভালো করতে শুরু করবেন। এবং আমরা সেই গণমাধ্যম চাই যে গণমাধ্যম ক্ষমতা যেখানে আছে সেখানেই প্রশ্ন করতে পারে, শুধু সরকার না। কিন্তু এই যে আপনি সামরিক বাহিনীর ভেতরের একটি অংশের কথা বলছিলেন, সেটির স্বচ্ছতা জবাবদিহিতাও তো গণমাধ্যম বলতে পারে। আপনি কেন সবসময় প্রধানমন্ত্রীর হাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় রাখতে হবে? আপনি একজন ব্যক্তিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। কেন এনার্জি মিনিস্ট্রি প্রধানমন্ত্রীর হাতে থাকতে হয়েছিল গত 15 বছর? আমরা এখন খুব ভালো জানি নসরুল হামিদ কি রোলে ছিলেন এবং ক্যাপাসিটি চার্জ আসলে কোথায় যাচ্ছিল, অথবা আদানির সাথে আপনার চুক্তিটি কি। একটি গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু ভোট তো হচ্ছে তার শুরু। ভোট দিয়ে আমি যে গৃহে প্রবেশ করব, সেই গৃহের সবগুলো বিছানা বালিশ আমি দেখতে চাই,
জানালা দরজা দেখতে চাই এবং বাতাস কি করে প্রবাহিত হয় দেখতে চাই। গণমাধ্যম আমার কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অন্য অনেকেই তার মতো করে ব্যবহার করলেও গণমাধ্যমের একটা স্বাধীন, স্বকীয়, সার্বভৌম রোল রয়েছে। আমার ধারণা বাংলাদেশের গণমাধ্যমকে শূন্য থেকে আবার শুরু করতে হচ্ছে। মানে এর চেয়ে অধপতিত গণমাধ্যম বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে হয়েছিল কিনা আই ডাউট। আপনি একবার শেখ হাসিনার প্রেস কনফারেন্সগুলো এবং ওই চেহারাগুলো দেখেন, আমি প্রায়ই কিন্তু ওই ছবি আবার হাত বুলিয়ে বুলিয়ে দেখি, লোকগুলোকে আমরা রিভিউ করি, মজা লাগে। এবং তেল চিকচিকে চেহারাগুলো আপনি দেখেন এবং স্তুতির শরীরটা দেখেন এবং তার গঠন শৈলীটা দেখেন। আমি প্রায়ই বলি যে ওই লোকগুলো নিউজ রুমে ফেরত যেত কি করে, তাদের লজ্জা করতো না? কাজেই আপনি যেটা প্রশ্ন করেছেন, আমরা এমন একটি গণমাধ্যমের স্বপ্ন দেখি যে নিজের পায়ে দাঁড়ানো থাকবে, যার সাহস থাকবে এবং যার বন্ধু কম হবে, তার স্তুতি করার জায়গা থাকবে না বললেই চলে, এবং যে নাকি যে কোনো পাওয়ার সেন্টারকে প্রশ্ন করার সাহস রাখবে। আমি সেই জায়গা থেকেই আবারও একটি প্রশ্ন করতে চাই সাংবাদিক এম এ আজিজ। সাংবাদিক আশরাফ কায়সার যদি বারবার বলছেন যে মালিক কোন শ্রেণীর বা তার মানসিকতা কোন ধরনের, সেটি বিবেচনা করেই গণমাধ্যমের লাইসেন্স তুলে দেওয়া উচিত বা তাদের গণমাধ্যমের নেতৃত্বে আসা উচিত, কিন্তু আশরাফ কায়সার যদিও একটু কিছুটা ছুঁয়েছেন দালাল সাংবাদিকরা, আমি সরাসরি সে দালাল উচ্চারণ করলাম যদিও এটা ফর্মাল কোনো শব্দ নয়, বা মঞ্জুর হাসান বুলবুলের মতন কথিত সোকল্ড সাংবাদিক নেতারা যদি গণমাধ্যমে থাকে নেতৃত্বে, সেই গণমাধ্যম কি, আমি সরকারের কথা বাদ দিলাম, আমি মালিক পক্ষের কথা বাদ দিলাম, এই ধরনের সাংবাদিক নেতাদের হাতে যদি গণমাধ্যম থাকে সেটি কতটা স্বাধীন হতে পারে? দেখেন, প্রথম কথা হচ্ছে আলাদাভাবে গণমাধ্যম স্বাধীন হতে পারবে না। রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রীয় অর্গানগুলো স্বাধীন হতে হবে, তাহলেই গণমাধ্যম স্বাধীন হবে। দুই, যে স্ট্রং গণমাধ্যমের সাথে যুক্ত থাকবে তারা অবশ্যই মালিক সহ যত কর্মী থাকবে, সাংবাদিক থাকবে, তারা স্বচ্ছ হতে হবে, অর্থাৎ তারা সৎ হতে হবে। এটা বছরে একবার করে মনিটর করতে হবে এবং প্রয়োজনে দুদক লাগাই দিবেন, অথবা 1 বছর পর পর তাদের আয় টায় এগুলো সব দিতে হবে। দুই হলো সবচেয়ে বড় কথা আমার বিবেচনায়, আমি কিন্তু এটা সমকালে লিখেছিলামও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে, যে প্রকাশক এবং সম্পাদক আলাদা হতে হবে। প্রথম কথা, যিনি প্রকাশক তিনি সম্পাদক, তিনি চাকরি দেন, তিনি চাকরি খান, তিনি প্রমোশন দেন, সব কিছু করেন, এটা আলাদা করতে হবে। এবং যিনি সম্পাদক হবেন, আমাদের আগের দাবি ছিল, এখন আর নাই, 15 বছরের সাংবাদিকতার অভিজ্ঞ সাংবাদিক হতে হবে, মানে মালিক সম্পাদক হতে পারবে না। গেল। দুই হলো, এই যে আপনি খেয়াল করে দেখেন, ভোটের কাগজের সামঞ্জস্য সম্পাদনা করতো না, 20,000 সার্কুলেশন, 10,000 সার্কুলেশন, 1.5 লাখের বিজ্ঞাপন নেয়, সরকারি বিজ্ঞাপন। সুতরাং প্রত্যেকটা পেমেন্ট সাংবাদিক সহ কর্মচারীদের, এমনকি হকারের কাছ থেকে নিতে হলো, ক্রস চেকে ডাইরেক্ট কোম্পানির অ্যাকাউন্টে পেমেন্ট নিতে হবে অ্যাকাউন্ট, তাহলে কিন্তু এই সার্কুলেশন বাড়ানোর স্কোপ কম থাকবে না। আবার সাংবাদিকদের বা কর্মচারীদের ওয়েজবোর্ড না দিয়ে আপনার চাকরি বাঁচানোর জন্য লিখে দাও ওয়েজবোর্ড পাইছো, এই স্কোপও থাকবে না। সুতরাং সবগুলোকে অ্যাকাউন্ট পেই করতে হবে। দ্বিতীয়ত, ধরেন আমাদের এই সংবাদপত্রে যদি স্বস্তি আনতে চান, তাহলে ডিফাইন করতে হবে পলিসি। আমরা যে ইন্ডিপেন্ডেন্টে ছিলাম, সালমান রহমানের পত্রিকায়, বুঝছেন, আমি দেখছি যে এটা 1 লাইন ডিফাইন করা থাকে না। পরে ডিফাইন করতে হবে যে দিস ইজ আওয়ার পলিসি, দেশ জাতির বিপক্ষে কেউ গেলেই তাকে ধরা হবে, কোনো সততার দিকে গেলেই ধরা হবে, এটা পরিষ্কার ডিফাইন করতে হবে পলিসি। সেই পলিসির প্রতি অনুগত থাকতে হবে। সংবাদপত্র ইন্ডাস্ট্রিতে আসলে তুমি চুরি করতে পারবে না, বস, সে যেই হোক, মালিক হোক আর যেই হোক, এবং যাকে আপনি ডিক্লারেশন দিবেন তাকে স্বচ্ছ হইতে হবে, সৎ হইতে হবে, সেই মালিককেও সৎ হইতে হবে। আপনি এইটা করে মাফিয়াগিরি করবেন, অন্য ব্যবসা করবেন, এটা দিয়ে ঢাল হিসেবে ব্যবহার করবেন, সেই সুযোগ দেওয়া যাবে না। আপনি বলেন এই কমিউনিটিতে 1-2 পত্রিকা আছে, আপনি খেয়াল করে দেখেন, যে সরকার আছে এই সরকারের ভিতরে ঢুকে যায়, এবারে গেছে না, অধিকাংশই তো। হ্যাঁ, না না না, এখন তো ডাইরেক্ট 2টি ঢুকা আছে, 111 সবাই 2টি ঢুকা ছিল, 2টি ঢুকা। এই মাফিয়া চক্র দেখেন, ওখান থেকে একজনের বেতন বেড়ে গেলে রিটায়ার করা দেয়, হেরা রিটায়ার করে না, সম্পাদক রিটায়ার করে না, আবার সম্পাদক প্রকাশকও আছে, তা আপনি কিভাবে সংশোধন করবেন? তা আমাকে এই যে গণমাধ্যম সংস্কার কমিশনে
আমাকে সদস্য করতে চাইছে। হ্যাঁ, আমি একজনকে বলছি যে কেন ওই অমুক পত্রিকার মালিক সম্পাদক আছে না, প্রকাশক, তাকে দিয়ে লেহেজ আমাকে দিয়ে দাও, কারণ ওর বাইরে তো কোনো রিপোর্ট হবে না। ওর বাইরে তো কারণ এই সরকারের ভেতরেও তাদের লোকই আছে, এই সরকারের ভিতরেও তাদের লোকই আছে। প্রায় শেষ পর্যায়ে সাংবাদিক আশরাফ কায়সার, মানে আমরা আশা দিয়ে শেষ করব না আশঙ্কা দিয়ে শেষ করব না, মানে আমি প্রশ্নটা হচ্ছে এরকম যে ভবিষ্যতে একুশে টেলিভিশনকে যেভাবে সরকারের পক্ষ থেকে একটা অভ্যুত্থান ঘটানো হয়েছিল, রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী অভ্যুত্থান ঘটিয়েছিল, তেমন কোনো অভ্যুত্থানের অপেক্ষায় আমরা আবারও থাকবো, নাকি সেই শঙ্কা কেটে গেছে? শঙ্কাটি পুরোপুরি কেটে যায়নি এবং আমরা কিন্তু তার ছায়া দেখতে পাই। কেননা যেই বাহিনীগুলো অভ্যুত্থান ঘটিয়েছিল, বেআইনি কার্যক্রম করেছিল, তারা কিন্তু আসলে ওইটাতে অভ্যস্ত এবং কম বেশি তারা ওই রোলটাই চায় এবং এই সরকারের উপরেও তারা আসর ভর করেছে। এবং আগামীতে যে নির্বাচিত সরকার হবে, আপনি নিশ্চিত লিখে রাখতে পারেন তারা তাদের সার্ভিস লিস্ট নিয়ে আবার যাবে যে দিস আর দ্য সার্ভিসেস উই ক্যান প্রোভাইড টু ইউ, রাইট? আপনাকে যেটি করতে হবে যে রাজনৈতিক সরকার হোক, অন্তর্বর্তী সরকার হোক, দৃঢ়চেতা হতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে যার যেটি দায়িত্ব তার বাইরে আপনি তাকে অপারেট করতে দিবেন না। আমি আপনাকে গণমাধ্যমের ব্যাপারে আমি বারবার মালিকের অবস্থান এবং সততা এবং দৃঢ়তা নিয়ে কথা বলছি, সেটি সাথে এবার বলি, আমরা কিন্তু দালাল সম্পাদক হতে দেখলাম, দালাল প্রধান সম্পাদক দেখলাম, এবং যারা আমাদের ইন্ডাস্ট্রিকে ব্যবহার করে তাদের আখের গুছিয়েছেন, তারা সম্পদের পাহাড় গড়েছেন, পূর্বাচলে জমি নিয়েছেন, প্রধানমন্ত্রীর সাথে 65 বার বিদেশে গেছেন 15 বছরে, এই তো। আচ্ছা, এদেরকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি দেখেন এদেরকে দালাল সাংবাদিক বা গদি সাংবাদিক ছাড়া আপনি আর কোনো নামে অভিহিত করতে পারবেন না। তাদের কারো কারো আচরণ কিন্তু আন্ডারগ্রাউন্ডের মাফিয়াদের মতো ছিল এবং তারা ওইভাবে বাংলাদেশ রাষ্ট্রকে ক্ষতি করেছেন। তারা রাষ্ট্রবিরোধী তৎপরতা চালিয়েছেন, দেশকে অকার্যকর করেছেন। কাজেই মালিকের পাশাপাশি আপনি দালাল সম্পাদক সাংবাদিকদেরকে নিয়ে সচেতন থাকবেন। ইউনিয়নকে ব্যবহার করে যারা বাংলাদেশে রাজনীতি করেছেন তাদেরকেও আইনের আওতায় আনবেন, কেননা আপনার কমিউনিটিকে ডিভাইড করে কারা তাদের আখের গুছিয়েছেন, আওয়ামী লীগ বিএনপি ভাগ করেছেন, এটিও একটি গর্হিত অপরাধ। প্রেস ক্লাব কিন্তু একটা আখড়া এবং প্রেস ক্লাবকে আপনি পেশাদার সাংবাদিকদের জন্য আপনার পুনর্গঠন করতে হবে। আমরা মনে করি এই যে ডিএফপি থেকে যে সার্কুলেশন হয় অথবা টেলিভিশনের ভিউয়ারশিপ ঠিক করা হয়, এগুলো দুর্নীতির আখড়া। দেখুন, আমাদের যোগ্য সাংবাদিকের সংখ্যা খুব কম, কেননা আপনার সোসাইটিতে রোল মডেল নাই। আপনার সোসাইটিতে অযোগ্য, পেট মোটা এবং ঘুষ খাওয়া সাংবাদিকের সংখ্যা বেশি। কাজেই ওইটিকে আপনি পরিত্যাজ্য মনে করবেন। আমি কিন্তু আশাবাদ দিয়ে শেষ করতে চাই। আমি মনে করি আমি আবার আমার প্রফেশনের 30 বছর আগে, আমার প্রফেশনের সময় যাদেরকে সাংবাদিক হতে দেখছিলাম, 30 বছর পরে আজকের বাংলাদেশে আমি প্রচুর ছেলে মেয়েকে দেখছি তারা সাংবাদিকতা আগ্রহী, কিন্তু তারা আমাদের মতো পচা সাংবাদিকতায় আগ্রহী না। তারা এই পচা প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে আগ্রহী না। তারা স্বাধীন, স্বকীয়, এবং আপনি জানেন যে ইউটিউবের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে সাংবাদিকতা এখন একটা সিটিজেন জার্নালিজমের দিকে গেছে। তারা অনেক মেধাবী, তারা বিশ্বকে প্রতিদিন এনকাউন্টার করে এবং তারা সিটিজেন জার্নালিজম দিকে পৃথিবীকে বদলাতে চাচ্ছে। গণ অভ্যুত্থানে এবারেরটি একটা ক্রাউড সোর্স গণ অভ্যুত্থান ছিল এবং তাতে ওই সাংবাদিকতার একটা বড় রোল ছিল, যেখানে আমরা মেইন স্ট্রিম মিডিয়াকে ফেল করতে দেখেছি। ওই দালালদেরকে আমরা দিনের পর দিন এই বাচ্চাদেরকে দুষ্কৃতকারী বলতে দেখেছি, সন্ত্রাসী বলতে দেখেছি, জঙ্গি বলতে দেখেছি, শেষ দিন পর্যন্ত। কাজেই আমি সম্ভাবনা দেখছি, আমার মনে হচ্ছে গণমাধ্যমের মালিক কিংবা ওই যে তথাকথিত সম্পাদক, তারা ইতিহাসে অতল গর্ভে হারিয়ে যাবে। নতুন সাংবাদিকরা গণমাধ্যম দখল করবে এবং গণমাধ্যমকে সামনের দিকে টেনে নিয়ে যাবে। শুধু শেষ কথা বলি, বাংলাদেশ রাষ্ট্রের জন্য আন্তর্জাতিক মানের গণমাধ্যম দরকার। আপনি নরেন্দ্র মোদীর প্রোপাগান্ডার মুখে দাঁড়িয়ে আছেন, ডোনাল্ড ট্রাম্প ফিরে আসছেন এবং তার আবার সহযোগীরা সব ভারতীয় বংশোদ্ভূত। বাংলাদেশের উচিত হবে একটা দারুণ গণমাধ্যমের যুগে প্রবেশ করা, যেটাকে বিশ্বকে দেখিয়ে দিবে আমরা যে একটি উদীয়মান নতুন রাষ্ট্র এবং আমাদের যে একটি সুশাসনের ইতিহাস তৈরি হচ্ছে, সেই গল্প বলার জন্য। অনেক ধন্যবাদ সাংবাদিক আশরাফ কায়সার, ধন্যবাদ সাংবাদিক এম এ আজিজ। দর্শকদের শেষ করব, অবশ্যই শেষ করার আগে একটি কথা বলতে চাই, আর কোনো যেন 25শে নভেম্বর বাংলাদেশের বুকে না আসে, একুশে টেলিভিশন দখল করার মতন কোনো দিন যেন আর ফিরে না আসে, এবং যে 52-র 21-এর চেতনা থেকে আমরা আজ পর্যন্ত এসেছি, নিজের মতো করে কথা বলা, মুক্ত বাতাসে আমরা বাঁচতে চাই, সেই চেতনা যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ হাফিজ।
শুভরাত্রি।